একজন বৃদ্ধ বিত্তবান মানুষ হঠাৎই আত্মহত্যা করে মারা গেলেন। এমনকি তিনি সুইসাইড নোটও রেখে গিয়েছেন। কিন্তু বাড়ির সকলেরই ধারণা সে আত্মহত্যা করতে পারেই না। তাহলে কি এটি একটি আত্মহত্যা নাকি একটি খুন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম প্রভুরঞ্জনবাবু খুন রহস্য। গল্পটি লিখেছেন অনিক চক্রবর্তী। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কলকাতা থেকে আমি আর ব্যোমকেশ কিছুদিনের জন্য হাওয়া বদলে তরুণ এসেছিলাম মানিকগঞ্জ নামের এক অজপাড়া গ্রামে। অনেকদিন ধরেই আমার আর ব্যোমকেশের ইচ্ছে ছিল কোথা থেকে ঘুরে আসার, কিন্তু সময় হয়ে উঠছিল না। কলকাতায় ইদানিং তার এতই অপরাধমূলক অনুসন্ধানের কাজ বেড়ে গেছে যে সেটা সামাল দিতেই ব্যোমকেশ একেবারে জেরবার হয়ে উঠছিল। আমার লেখার কাজেও অনেকদিন ব্যাঘাত ঘটছিল। সম্পাদকের তাগাদা শুনে শুনে তাও কিছুটা লেখা জমা দিতে পেরেছি, কিন্তু আর হচ্ছে না। কলকাতার ওই প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই পেতে আমি আর ব্যোমকেশ কোনো দিনক্ষণ স্থির না করেই চলে এলাম মানিকগঞ্জ নামের এই গ্রামে। সেখানে আমার কলকাতার এক লেখক বন্ধু দীনেশবাবু একটা সেকেলে বেশ বড়সড় পৈতৃক আমলের বাড়ি রয়েছে। আমরা দিন 7 কি 8 জন্য বায়ু পরিবর্তনের জন্য যাচ্ছি শুনে তিনি অক্লেশে তার বাড়ির চাবিটা আমাদেরকে দিয়ে আমাদের যাওয়ার সিদ্ধান্তটা চূড়ান্ত করে দিলেন। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেই দিন আমরা মানিকগঞ্জ গ্রামে পৌঁছলাম ঘণ্টাখানেকের পথ অতিক্রম করে, ঠিক তার পরদিন রাত্রিবেলাতেই সেখানকারই এক বিত্তবানশালী ব্যক্তি প্রভুরঞ্জনবাবু খুন হলেন। ব্যোমকেশের কেন সংবাদটা এসেছিল, সে আর যাই হোক না কেন, কেস পেলে সে স্থান, কাল, পাত্র সব কিছুই যেন ভুলে যায়। ওই খুনের তদন্তে সে নিজে থেকেই জড়িয়ে পড়ল আকস্মিকভাবে। পরদিন সকালে যেই বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতে গেলাম। বাড়ির পরিবেশ বেশ থমথমে। ইতিউতি থেকে ভেসে আসছে পাড়া প্রতিবেশীদের চাপা কান্নার স্বর। ব্যোমকেশ আর আমি কিছুই গ্রাহ্য না করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রসঙ্গত বলে রাখি যে ব্যোমকেশ যে নামজাদা গোয়েন্দা সে সম্বন্ধে এই গ্রামের মানুষ, এমনকি থানার কম বেশি সকলেই জানে। তাই সে বাড়ির ভেতরে ঢুকতে গেলে আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হলো না। ব্যোমকেশ এবার লাশটা আপাদমস্তক দেখে নিল। লাশের মধ্যে দেখার মতো তেমন কিছুই নেই। অতি সাধারণ একজন বয়স্ক ব্যক্তি মরে পড়ে রয়েছেন মেঝের ওপর। তার মুখ থেকে বেরিয়ে আসছে রক্ত। মৃতদেহের পরনে রয়েছে শুধু একটা খদ্দরের সাধারণ পাঞ্জাবি আর সাদা ধুতি। বয়স প্রায় 60 বা 62, কিংবা তার বেশি কিছু হবে। মাথার চুল ঘন, কিন্তু কোনোটাই আর কাঁচা নেই। একবার মাথা নিচু হয়ে ব্যোমকেশ দেখতে লাগলো দেহের মধ্যে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। আঘাতের চিহ্ন দেখতে না পেয়ে এবার সে চুপ করে ইতিউতি চাইতে লাগলো। আমিও দেখলাম যদি সূত্র টুত্র কিছু একটা পাই, কিন্তু আসবাবপত্রহীন ওই ঘরটায় বিশালবহুল তেমন কিছুই নেই। একটা বিছানা, একটা মাটির কলসি, কিছু খবরের কাগজ, ব্যাস। আর তেমন কিছুই চোখে পড়ল না। চিমচাম এই ঘরটায় দক্ষিণ খোলা, আর ওই দক্ষিণ খোলা জানলা দিয়ে দিনের আলো এসে ঘরের অন্ধকারটা দূর করেছে। ঘরের মধ্যে বলতে গেলে শুধু ছিলাম আমি আর ব্যোমকেশ। এমন সময় নুপুরের ছমছম শব্দ শুনতে পেলাম। আমি ঘুরে দেখলাম একজন মধ্য 50-এর মহিলা এসে দাঁড়িয়েছেন। তিনি কিঞ্চিত ইতস্তত করছিলেন এও বুঝতে পারলাম। ব্যোমকেশের গম্ভীর মুখ আর খুঁটিনাটি দেখার সময় কারোর কথা কিংবা শব্দ সহ্য করতে পারে না, সেই সম্বন্ধে আমি জানি। আর সেটা তার চিন্তাগ্রস্ত মুখ দেখলে যে কেউই বুঝতে পারবে। বয়স্ক মহিলা বুঝি সেইটাই আন্দাজ করেছিলেন। তাই ঘরের দরজায় এক প্রান্ত ধরে তিনি চুপ করে দাঁড়িয়েছিলেন। ব্যোমকেশ এবার উঠে দাঁড়িয়ে যখন নিজের রিস্টওয়াচটা দেখল, ঠিক ওই সময় পেছন থেকে ওই মহিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, বাবা, আমার স্বামীকে কে এবং কেন খুন করল সেই বিষয়ে তুমি কি কিছু বলতে পারো? আমার দৃঢ় ধারণা যে এটা খুন। উনি কখনোই আত্মহত্যা করতে পারেন না।
আমি তার স্ত্রী হয়ে কথাটা বলতে পারি। ব্যোমকেশ এবার উঠে দাঁড়ালো আর দরজার প্রান্ত ধরে দাঁড়িয়ে থাকা কমলা দেবীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, প্রভুরঞ্জন বাবু যে খুন হয়েছেন আর উনি যে আত্মহত্যা করেননি সেই সম্বন্ধে আপনি এত কিছু জানলেন কি করে? আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে আমায় বলুন। ব্যোমকেশ এমনভাবে কথাগুলো বলল যে উনি একটু ভয় পেয়ে পিছিয়ে এসে নিজের শাড়ির আঁচলের খুঁট দিয়ে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুজলটা মুছতে লাগলেন। তারপর 2 হাত জড়ো করে বললেন, তুমি কি বাবা আমাকে সন্দেহ করছো? আমি কি আমার স্বামীর হত্যা করতে পারি? স্বামী যে পরমেশ্বর, যে আমার লালন পালনের দায় দায়িত্ব নিয়েছে, তাকে নিজের হাতে খুন করতে গেলে আমার হাত কাঁপবে না? ব্যোমকেশের 2 চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে এইবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখুন, তদন্ত করতে গেলে আমাকে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেই হবে। মনে রাখবেন, আমার সন্দেহের ঊর্ধ্বে কেউই নয়। আসল সত্যি না জানা অবধি আমি কিছুতেই ছাড়ছি না। আমি যখন এসেছি তখন যে খুনি সে পালাবার পথ পাবে না। কিন্তু ব্যোমকেশ, তুমি এইভাবে এতটা জোর দিয়ে কি করে বলছো যে এটা খুন? ওই যে টেবিলের ওপর হুবহু ওনার হাতেই লেখা একটা চিঠি আছে, সেটা তো আর মিথ্যা হবে না। আমার মাথায় তো কিছুই আসছে না। দেখো অজিত, আমার কথা যদি তুমি শোনো তাহলে আমাকে আমার কাজটা করতে দাও। আর হ্যাঁ, ভালো কথা, ওনার হাতের লেখা ওই পত্রখানা নিয়ে এসো, ওইটা আমার দরকার। আর কমলা দেবী, প্রভুরঞ্জন বাবুর লেখা কোনো খাতাপত্র কিছু আছে? ওইটাও আমার দরকার। সেই রকম কিছু থাকলে আমাকে দিন, আমি কিছুদিন বাদেই ফেরত দিচ্ছি। কমলা দেবী মাথা নিচু করে সব শুনছিলেন। উনি ব্যোমকেশের কথা শুনে এইবার আমাদেরকে নিয়ে গেলেন প্রভুরঞ্জন বাবুর একটি ঘরে। সিঁড়ি দিয়ে উঠেই টানা বারান্দা দিয়ে আমরা পৌঁছে গেলাম একটি ঘরে, যেখানে থরে থরে সাজানো রয়েছে অনেকগুলো সেগুন কাঠের দামি আলমারি। আর ওই আলমারিতেই রাখা রয়েছে কতকগুলো ফাইল। ফাইলগুলোর একটা কমলা দেবী বের করে ব্যোমকেশের হাতে দিলে। ব্যোমকেশ ফাইলটা একবার উল্টে পাল্টে দেখে নিয়ে তারপর জিজ্ঞাসা করলো, আচ্ছা, এইটাই তো ওনার কাজের ঘর না? দেখে শুনে তো আমার তাই মনে হচ্ছে। উনি তো অনেক রাত্রি অবধি নিজের কাজে মগ্ন থাকতেন, সময়ের হিসেব থাকতো না। এখানেই অনেক রাত্রি অবধি উনি খেয়ে দিয়ে কাজ করতেন, তারপর নিচে এসে শুয়ে পড়তেন। তারপর আবার সকালে ভৃত্য এসে ওনাকে চা দিতেন। উনি সকাল 10টার গাড়িতে আবার নিজের কর্মস্থলে চলে যেতেন। এই ছিল তার বাঁধা রুটিন। ব্যোমকেশ সংক্ষেপে একবার ঠিক আছে বলে আমার সাথে নিচে নেমে এলো। আর ওই মুহূর্তে থানার জিপ গাড়িটা বিকট শব্দ তুলে প্রবেশপথ রোধ করে দাঁড়ালো। জিপ থেকে নেমে এলেন ওসি সাহেব। তিনি চশমার মোটার কাচের ভেতর দিয়ে একবার বিস্ময় মিশ্রিত চোখে তাকালো ব্যোমকেশের দিকে। তারপর বাজখাই কণ্ঠে বলে উঠল, ব্যোমকেশ বাবু, ও বেটা যে পালিয়েছে, বেটাকে যদি ধরতে পারতাম তাহলে কিভাবে সত্যি কথা বলিয়ে নিতে হয় সেটা আমার জানাই ছিল। তা আপনি কিছু হদিশ করতে পেরেছেন? এটা আত্মহত্যা বলেই আমার কিন্তু মনে হচ্ছে। যা সত্যি বলে মনে হচ্ছে সেটা আদেও সত্যি নয়। আমি এখনই কিছু বলছি না, কিন্তু আমার মনে হয় এটা নিশ্চয়ই একটা কারণ আছে। উনি খামোকা আত্মহত্যা করবেন কেন? ওনার কাছে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছেন? না, তেমন কিছু পাইনি। আমার যা দেখার রয়েছে সেগুলো আমি দেখে নিয়েছি। আপনি যদি কিছু দেখতে চান স্বচ্ছন্দে দেখুন। তারপর কমলা দেবীর দিকে একবার তাকিয়ে বললেন, দেখুন, আমার দরকার হলে আমি এসে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আশা করি তাতে আপনার কোনো আপত্তি নেই। আর যে পালিয়ে গেল সে এলে অবশ্যই আমাদের খবর দেবেন। যদি সত্যিকারের আততায়ুষে হয়ে থাকে তাহলে কিন্তু তাকে এইভাবে গ্রামে অবাধে ঘুরতে দেওয়াটা কারোর পক্ষেই নিরাপদ নয়। কথাটা শুনে গ্রামের কিছু লোকজন বেশ ভাবিত হয়ে উঠল। আমি আর ব্যোমকেশ দুজনেই ফিরে এলাম ওখান থেকে। পথে যেতে যেতে আমার সাথে ব্যোমকেশ তেমন কোনো কথা বলছে না দেখে আমি কৌতূহলী হয়ে তাকে শুধিয়ে নিলাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার কি সত্যিই মনে হয় যে এটা এক প্রকার খুন? এইখানে যে উল্লেখ আছে যে তিনি নিজের ইচ্ছেতেই আত্মহত্যা করেছেন, মানসিক চাপ নিতে না পেরে। খুন তো অনেক প্রকারভাবেই হয়, তাই না? এইটা আত্মহত্যা নয়, এ আমি জোরের সাথেই বলতে পারি। কেননা দেহে কোনো অস্ত্রের দাগ নেই বটে, কিন্তু ওনার দেহের ভেতরে বিষ পাওয়া যেতেই পারে।
মানে কেউ নিজের স্বার্থসিদ্ধির জন্য ওনাকে খুন করেছে। তার থেকেও বড় কথা হলো, খুন এমন কেউ করেছে যে তার কাছে সর্বদা থাকতে পারত। তুমি কি প্রভরঞ্জনবাবুর টেবিলের ওপর ওই জলের গ্লাসটা দেখেছিলে? দেখেছিলাম তো, তাতে কি আছে? অনেক কিছুই আছে অজিত। আমি লক্ষ্য করেছিলাম জলটা অর্ধেক ভর্তি, আর গ্লাসের কানায় লেগে আছে ওনার পানের রস। তুমি হয়তো লক্ষ্য করনি যে উনি পান খেতেন। পানের রসে ওনার মুখটা সিক্ত হয়ে থাকত। ফলে বুঝতেই পারছো, নয় জলে কিংবা পানে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর যে খুন করেছে সে অতি বুদ্ধিমান। সে ওই মুহূর্তেই একটা চিঠি লিখিয়ে নিয়েছে, যাতে সন্দেহটা কারোর ওপরেই এসে না পড়ে। আর যে লিখেছে সে কিন্তু হাতের লেখা নকল করায় সিদ্ধহস্ত। মনে আছে তো, সই জাল করাটা যেমন অপরাধ, তেমনি আবার হাতের লেখা জাল করে কোনো কিছু লেখাটাও অপরাধ। আর অপরাধীকে ইচ্ছে করলেই আইনের আওতায় এনে ফেলা যায়। মন দিয়েই আমি ব্যোমকেশের বর্ণনা শুনছিলাম। গ্রাম্য পথঘাট অন্ধকার হয়ে উঠেছে। দূরের মন্দির থেকে ভেসে আসছে কাঁসর ঘণ্টার ধ্বনি। ওই বড় রাস মন্দিরটাই এই মানিকগঞ্জ গ্রামের সবথেকে পুরাতন, আর ওই মন্দিরের নির্মাণ করিয়েছিলেন প্রভরঞ্জনবাবুর পূর্বপুরুষেরা। ব্যোমকেশ একবার 2 হাত জড়ো করে প্রণাম টুকে আমাকে বলল, চলো একটু মনটা হালকা করে আসি। ওই যে রাস মন্দিরে কীর্তনের আসর বসেছে, সেইখানে দুদণ্ড বসে মনের যাবতীয় দুশ্চিন্তা ভুলে গিয়ে প্রভুর সন্ধ্যার আরতি দেখি। তুমি শ্রীকৃষ্ণ কীর্তন শুনবে? কই, এমনটা তো তোমার মধ্যে আগে দেখিনি। খুনের মামলা নিয়ে ভাবতে ভাবতে কি মন হাঁপিয়ে উঠেছে? ব্যোমকেশ কোনো কথার উত্তর দিল না। সোজা নাক বরাবর যেই পথটা মন্দিরের দিকে গিয়েছে সেখানেই গেল। আমি অবশ্য বিশেষ অবাক হলাম না, কেননা সে যা করে তার নেপথ্যে একটা না একটা কারণ অবশ্যই থাকে। আমিও তার পথ অনুসরণ করলাম। মন্দিরে তখন কীর্তন হচ্ছে। আমি একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। কীর্তনের আসরে অনেক ভক্তের সমাগম হয়েছিল, কিন্তু এবার দেখলাম যে ব্যোমকেশ কেমন যেন প্রখর দৃষ্টিতে ইতিউতি চেয়ে আছে। সে যেন কাউকে খুঁজছে। আমি কিছু না বলে তার দৃষ্টি অনুসরণ করে যাচ্ছিলাম। সামনের সারিতে একজন খোল বাজিয়ে মাথার চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কেমন যেন আত্মবোলা হয়ে বাজাচ্ছিল, কিন্তু এবারে সে ব্যোমকেশকে দেখে কেমন যেন হকচকিয়ে গেল। ব্যোমকেশের পাশেই আমি বসেছিলাম। তার প্রত্যেকটি গতিবিধির ওপর আমার নজর ছিল। সে নিজের ঝোলা থেকে বের করলো একটা লাইসেন্স নেওয়া রিভলভার, আর সেটা অতি সন্তর্পণে লোড করলো। আমি কিছু বলার আগেই আমার একটা হাত খপ করে চেপে ধরে অতি ক্ষীণ কণ্ঠে বলল, খুব সাবধান, একটা টু শব্দ করবে না। আমি যা করছি তার নেপথ্যে কারণ আছে। শুধু চোখ রাখো ওই বাবরি চুলের লোকটার দিকে। ওই দেখে সে নিজের বাজনা থামিয়ে দিয়েছে। সত্যি, দূরে বসে থাকলেও আমি কিন্তু পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছিলাম ওই লোকটা কি যেন একটা বের করতে যাবে। সেই সময় ব্যোমকেশ উঠে পড়ল আর ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। ব্যোমকেশকে যেতে ওই লোকটাও দেখেছিল। সে পাশের লোকটাকে কিছু একটা বলে উঠে পড়ল। আমিও যথারীতি উঠতে গিয়ে শুনলাম অন্ধকার ভেদ করে একটা মোটা কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। আর্তনাদটা এতই বেশি ছিল যে সেটা কীর্তনের কোরাস চাপিয়ে মন্দিরের ভক্তদেরও কানে ঢুকেছে। দূর থেকে ভেসে এলো ব্যোমকেশের কণ্ঠ, অজিত চলে এসো, আমি পেয়ারা গাছের আড়ালে আছি। উঠে গিয়ে সোজা চলে গেলাম পেয়ারা গাছের দিকে। সেইখানে পা দিতেই আমার পায়ে পড়ল উজ্জ্বল একটি টর্চের আলো। ওই আলোটা অনুসরণ করে আমি যেইমাত্র সেখানে গিয়েছি, দেখলাম ব্যোমকেশ ওই কীর্তনের আসলে সেই খোলবাদকের পা ধরে রেখেছে। এবার আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এসবের কারণ কি ব্যোমকেশ? তুমি ওই খোলবাদককে ধরলে যে? আসল কারণটা তো আমার মাথায় ঢুকছে না। খুব চালাকি করেছে ওই লোকটা। দূর থেকে আমার অন্যমনস্কতার সুযোগটা নিয়ে আমাকে গুলি করার তালে ছিল। আসলে এই লোকটা কোনো খোল বাজিয়ে নয়, এ হচ্ছে গুপ্তচর। যে প্রভরঞ্জন বাবুর খুনটা করেছে সে আমার কাছ থেকে ওই নকলপত্রটা হাতিয়ে নেওয়ার ধান্দায় ছিল। কেননা একজন গোয়েন্দা ইচ্ছে করলেই তো হাতের লেখা মিলিয়ে খুনিকে তা খুঁজে বার করার প্রথম ধাপে পৌঁছে যেতেই পারে। তাই আমি যেহেতু ওই খুনির পথের কাঁটা, তাই আমাকে সরাবার জন্য ওই জালটা বের করেছিল। কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমি ঠিক ধরেছিলাম। দেখলাম ব্যোমকেশের সামনের হাত পা বাঁধা অবস্থায় যে লোকটা বন্দী হয়ে আছে সে ভৎসনা দৃষ্টিতে তাকে দেখছে, কিন্তু মুখে কিছুই বলছে না। আমার এইবার ভয় হলো।
আর মন্দিরের চত্বর থেকেও অনেক ভক্তরা ছুটে এসেছে ব্যাপারটা দেখবার জন্য। লোকটাকে থানায় চালান করে দেওয়ার পর ব্যোমকেশ কেমন যেন চিন্তামগ্ন হয়ে পড়ল, আর আনমনেই বলল, অজিত, এইভাবে হবে না। আসল খুনি কে সেইটা বার করতে গিয়েই আমাদের এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সবার আগে আমাদের আসল কারণটা আমাদের অনুসন্ধান করতে হবে। আরে এক কাজই করো না, যার লেখার সঙ্গে প্রভুরঞ্জনবাবুর হাতের লেখা মিলিয়ে যদি দেখো মিলে যাচ্ছে তাহলে তো বুঝেই যাবে। তারপর ওই বাড়িতে গিয়ে সকলের হাতের নমুনা নিয়ে যদি পরীক্ষা করো তাহলে আসল খুনিকে বেরিয়ে পড়বে। কিন্তু আসল খুনি যেই হোক, সে তো লেখা জাল করতেই পারে, তাই না? সে আমাদের সামনে থাকলেও কেন শুধু শুধু প্রভুরঞ্জন বাবুর মতো লিখে নিজের বিপদ নিজেই ডেকে আনবে? এভাবে হবে না। আগে ময়নাতদন্তের রিপোর্টটা দেখি। একবার থানায় গিয়ে দেখে এলে কেমন হয়? হয়তো এখন আমি পাবো থানার ওসি সাহেবকে, যিনি আমাদের চলে যাওয়ার পরই হয়তো বাড়িময় খানা তল্লাশি করেছে। আমি আর ব্যোমকেশ দুজনেই সন্ধ্যায় বাড়ির দিকে না ফিরে চলে এলাম থানায়। থানার কাছে কনস্টেবলকে ব্যোমকেশ বলল, জরুরি দরকার আছে। কনস্টেবল চলে গেল। তার খানিক পরেই আমাদের ভেতরে নিয়ে গেল ওই কনস্টেবল। আমি আর ব্যোমকেশ দেখলাম ওসি সাহেব একটা পত্র বিশেষ মন দিয়ে পড়ছে। কেস ফাইল তার টেবিলে ঢের করে রাখা আছে। ব্যোমকেশকে দেখে ওসি সাহেব এবার অবাক হয়ে বলল, এ কি মশাই, জাল কথাটা শুনেছি, আর সই জাল হওয়ার মতো একটা অপরাধ আছে সেটাও জানি, কিন্তু এ ব্যক্তি যে দারুণ কাজ করে আগে থেকেই বসে আছেন। চেয়ার টেনে এইবার বসে পড়ল ব্যোমকেশ। সে কারণটা অনুধাবন করতে পেরে বলল, কেন, আপনিও কি নিজেই ওই একই জিনিস পেয়েছেন? প্রভঞ্জনবাবুর লেখার হুবহু নকল। কই দেখি। আরে এইটা তো উইল একটা। হ্যাঁ ব্যোমকেশ বাবু, এই উইলটা ওনার ঘরেই একটা গুপ্ত দেরাজের একটা গুপ্ত কক্ষে পেলাম। আর আসল কথাটা এই যে এইটা লেখার তারিখটা খুন হওয়ার দিন, অর্থাৎ উনি নিজের হাতে লেখা উইলটা নিয়ে রাত্রের দিকে হয়তো পড়ছিলেন, আর ওই উইলটা পরদিন নিজের উকিলকে দেবেন এটাও ভেবেছিলেন, কিন্তু সেটা হলো না ঠিক, কারণ তার আগেই তিনি খুন হলেন। ব্যাপারটা সত্যিই গোলমেলে মনে হচ্ছে। প্রথম প্রশ্ন ভেসে আসছে যে ওই উইলটা কেই বা সরাবে, আর যেই সরিয়েছে সে নিশ্চয়ই চায়নি যে ওই উইলটা উকিলের কাছ অবধি পৌঁছাক। আমরা খানা তল্লাশি করেছি, আর যে আমাদের হাতের নাগাল থেকে পালিয়ে গেল তাকে আমরা অতি শীঘ্রই ধরতে পারবো বলে আশা রাখি। ওই পলাতক ব্যক্তিটি তার একজন সহচরকে পাঠিয়েছিল। অনেকক্ষণ থেকেই সে আমার পিছু নিয়েছিল, আর তারপরই সে ছদ্মবেশ ধারণ করেছিল আমাকে মারার জন্য। আমাকে মারাটাই তার প্রাথমিক উদ্দেশ্য ছিল না। আসলে আমার কাছে একটা জিনিস আছে যেটা আমি আপনাদের আসার আগেই খুঁজে পেয়েছিলাম, এই চিঠিটা। এই যে চিঠিতে তিনি লিখেছেন যে মানসিক চাপের দরুনই তার এই আত্মহত্যা, সেইটা আমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। কেননা আমার মনে হয় খুনটা দেহের মধ্যে বিষ ঢুকিয়ে করা হয়েছে। কই একবার দেখি তো চিঠিখানা। ব্যোমকেশ নিজের পাঞ্জাবির বুক পকেট থেকে ওই চিঠিখানা দিল। সেইটা ওসি সাহেব আপাদমস্তক পড়ে নিয়ে তারপর ফিরিয়ে দিয়ে বলল, কিন্তু এই হাতের লেখার সাথে যে হুবহু মিল আছে, আমার মনে হচ্ছে বিপদটা আপনার বেশি। কেননা এইটা আপনার কাছ থেকে সে যদি একবার উদ্ধার করতে পারে তাহলে কিন্তু সে অনায়াসেই আদালতে প্রমাণ করে দিতে পারবে যে সে সত্যি কথাই বলছে। এই দেখুন আমার কাছে যে নমুনাটা আছে, প্রভঞ্জন বাবুর হস্তাক্ষরের সাথে একটু মিলিয়ে দেখুন তো। বলেই ওসি সাহেব একটা কেস ফাইল আমাদের দিকে বাড়িয়ে দিলেন। আর ওই বাড়িয়ে দেওয়া ফাইলটা ব্যোমকেশ একমনে দেখতে লাগলো। আর যতই দেখতে লাগলো ততই তার চোখে মুখের ভাব যেন পরিবর্তন হতে শুরু করলো। আমি জানি তার এই ধরনের অভিব্যক্তি তখনই হয় যখন সে কোনো কিছুর সাথে মিল না পায়। আর ব্যোমকেশের এই ধরনের চিন্তামগ্ন মুখ দেখলে আমার নিজের কতটা খারাপ লাগে সে কথা আর বলতে হবে না। নিতাই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে দুটি কাগজের দিকে আপাদমস্তক চোখ বুলিয়ে ওসি সাহেবকে বলে উঠল, আচ্ছা, আপনি তো গিয়েছিলেন, খুনটার আসল কারণ জানতে পেরেছিলেন? মানে খুনের মোটিভ। ওই মোটিভটা জানা থাকলে কাজটা আরও সহজ হয়ে যায়। দেখুন ব্যোমকেশ বাবু, আমার কিন্তু স্পষ্ট বাড়ির অনেককেই সন্দেহের তালিকায় রাখতে ইচ্ছা করছে। কেননা নিয়ম মাফিক যে জেরা করিনি তেমনটা কিন্তু নয়, কিন্তু ওই যে প্রভঞ্জন বাবুর স্ত্রীকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না।
তিনি কথার উত্তর দিতে গিয়ে নানাবিধভাবে খুঁড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এমনটা মোটেও কাম্য নয়। সকালের দিকে আমি জিজ্ঞাসা করেছিলাম তার স্বামীর মৃত্যু সম্পর্কে। এইবার আমাদের অনেক গুপ্ত কথা তো জানতেই হয়, আপনি জানেন। আমি শুধু তাদের দাম্পত্যের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। উমা, উনি তখন এক অদ্ভুত কাণ্ড করলেন। প্রশ্নের উত্তর তো দিলেন নাই, উল্টে আলমারির পাল্লা খুলে তিনি একটা শিশি বের করলেন আর বলতে লাগলেন যে উনি নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করবেন যদি তাকে আর একটাও প্রশ্নের উত্তর দিতে হয়। ভাগ্য ভালো যে ঘরের বাইরে একটা কনস্টেবল মোতায়েন ছিল। সে খানিকটা বেচাল হতে দেখেই পিছন থেকে মহিলাকে ধাক্কা মারল আর ওষুধের শিশিটা ভেঙে চুরমার। ভদ্রমহিলা প্রচণ্ড কান্নায় ফেটে পড়লেন। আমরা আর তখন কিছুই তাকে জিজ্ঞাসাবাদ করলাম না, ক্ষুণ্ণ বনে চলে এসেছি। কিন্তু মনের কোণে উঁকি মারছে একটা সন্দেহ, বুঝলেন তো। ওইটা না মেটা অবধি ঠিক যেন শান্তি নেই। উনি এমনকি এও বলেছেন যে উনি আর কোনো গোয়েন্দা কিংবা বাইরে থেকে আগত পুলিশকে গৃহে ঢুকতে দেবেন না। আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি এই কেসের ব্যাপারে জানলেন কি করে? আমাকে ওই বাড়ির একজন সংবাদটা দিয়েছিল, ফোন করে আমাকে বলেছিল। অবশ্য আমাকে তার নাম বলেনি, কিন্তু শুধু এইটুকুই বলেছিল যে প্রভঞ্জন বাবু খুন হয়েছে। আমার বাড়ি থেকে ওনার বাড়ি 8 ঘন্টার হাঁটা পথ, এটা তো জানেন। আমি সকালে উঠে দৈনিক সংবাদপত্র পড়ছিলাম, আর ওই সময়েই গ্রামের গোয়ালা মদন চিৎকার করতে করতে সংবাদটা ছড়িয়ে দেয়। ওই বাড়ি থেকে ফোন আসার আগেই অবশ্য আমি জেনেছিলাম। আপনি কি মদন গোয়ালাকে কিছু জিজ্ঞেস করেছিলেন? টেবিলের উপর হাত রেখে জিজ্ঞাসা করলেন ওসি সাহেব। দৃষ্টি ব্যোমকেশের দিকে নিবদ্ধ। ওই দৃষ্টির মধ্যে এমন কিছু একটা ছিল যে আমি বুঝলাম কেসটা নিয়ে উনি বেশ আগ্রহী বোধ করছেন। ঈপ্সিত বাসনায় এই যে যদি ফাঁকতালে ব্যোমকেশের থেকে কিছু তথ্য আদায় করা যায়। ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বলে উঠল, হ্যাঁ, সে যখন চিৎকার করতে করতে চলে যাচ্ছে তখন মুকুন্দকে বলেছিলাম গোয়ালাকে ডেকে পাঠাবার জন্য। মুকুন্দ জানলার বাইরে থেকে তাকে ডেকেছিল। তারপর আমিই তাকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে বলি ওইভাবে চিৎকার করতে করতে কোথায় যাচ্ছ, ব্যাপার কি? হ্যাঁ, সে আমাকে দেখে বেশ অবাক হয়ে বলেছিল, সে কি ব্যোমকেশবাবু, আপনি তো কিছুই জানেন না দেখছি। আরে প্রবরঞ্জনবাবু খুন হয়েছেন। আমি তো প্রতিদিন ওখানে দুধ দিতেই যাই, কিন্তু একবার গিয়ে দেখি অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও কেউই আসছে না। ফলেই আমার সন্দেহ হলো। তোমার কাছে দুধ কে নিত? বাড়ির চাকর নাকি অন্য কেউ? বলছেন কি? আমি একবার ডাকলে খোদ বাড়ির কর্তা নিজে এসেই দুধ নিয়ে যেতেন। কারণ আপিসে যাওয়ার আগে এক জামবাটি গরুর দুধ না খেলে তার চলতো না। ওই জন্যই তো আমার সন্দেহ হওয়ার দরুন একবার মা ঠোকরানকে ডেকে বললাম, কিন্তু না, বাড়ির ভেতর থেকে সাত সকালে ভেসে আসছিল কান্নার শব্দ। ওই শব্দটা একটা মেয়েলি কণ্ঠের ছিল। আর ওই কান্নার শব্দস্বর শুনে আমি আর থাকতে না পেরে ভেতরে চলে গেলাম। আর যেই ঘরে বাবু থাকেন, আর ওই ঘরে গিয়ে দেখি ঘরের চৌকাঠ রক্তে ভেসে এসেছে। ঘরের মধ্যে কোনো দৃশ্য দেখতে পেয়েছিলে? না বাবু, প্রথম দিকে দরজাটা হাট করে খোলা ছিল ঠিকই, কিন্তু দক্ষিণে যে জানলাটা আছে ওটা সকাল হওয়ার পরেই কেউ খোলেনি, তাই অন্ধকার ছিল। আমি প্রথমে কিছুই দেখতে পাইনি। মনে হয়েছিল ঘরের মধ্যে দুজন আছেন। ওই দুজনের একজন যে মেয়ে, তারই চুরি শব্দ শুনেছিলাম বলে মনে হচ্ছিল। দুধ দেওয়ার জন্য বাইরে থেকেই বলেছিলাম যে মা ঠাকুরন আছেন কিনা, বাবুর দুধ নিয়ে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন ব্যোমকেশবাবু, আমার গলার স্বর শুনেই কেউ দ্রুত পদে আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। আমি চলে যেতাম, কিন্তু দরজাটা বন্ধ হওয়ার সময় বাইরে থেকে ভেসে আসা আবছা সূর্যের আলোয় কিছুক্ষণের জন্য বাবুর মুখটা দেখতে পেয়েই ওখান থেকে দৌড়ে আসি। আর আমার তখনই মনে হয়েছিল যে প্রবরঞ্জনবাবু খুন হয়েছেন। গোয়ালা আমাকে এই কথাটা বলার পরেই একটা ফোন এলো আমার টেলিফোনে, আর ওই একই কথা আমাকে অন্য কেউ নিজের পরিচয় গোপন করে বলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো সন্দেহটা ঘুচেই গেল যে খুনটার ব্যাপারে প্রভঞ্জন বাবুর স্ত্রী অনেক কিছুই জানেন, কিন্তু ইচ্ছা করেই মুখ খুলছেন না। এখন আমাদের আবার একবার ওয়ারেন্ট নিয়ে একটা যেতে হবে যদি তাতে কোনো কাজ হয়। খানা তল্লাশি করেছি, এইবার শুধু থানায় ডেকে নিয়ে আসতে হবে আর রীতিমতো জেরা করতে হবে।
ব্যাপারটা আপনি আমার উপরেই ছেড়ে দিন ওসি সাহেব। কেননা আমার মনে হয় প্রভঞ্জনবাবুর স্ত্রী যিনি আছেন তিনি রীতিমতো ভয় পেয়েছেন। ওনার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, ওইটা আমাকে আগে অনুসন্ধান করতে হবে। সত্যিকারের প্রমাণ যদি আমি পাই তখন আপনাকে সংকেত দেব, আর আপনারা এসে যা করবার করবেন। খুনের সম্বন্ধে উনি হয়তো অনেক কিছুই জানতে পারেন, এ কথা আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে উনি যে নিজেই খুন করবেন এইটা আমার বিশ্বাস হয় না। হাজার হোক নিজের স্বামী বলে কথা। আর প্রভঞ্জনবাবু নিজের স্ত্রীকে সুখেই রেখেছিলেন, সেইটা ওনার পরনের পোশাক আশাক দেখলেই বোঝা যায়। তাহলে খুন করলো কে? আপনি কি বলতে চাইছেন উনি আসল সত্যিটা জানা সত্ত্বেও মুখ খুলছেন না কোনো একটা ভয়ের কারণ থেকে? অসম্ভব কিছুই নয়, এই ক্ষেত্রে এমনটা মনে করা যেতেই পারে, আমার অনুমান মাত্র। আমি ভাবছি আবার একবার যাব। উনি যদি মিথ্যে কথা বলেন তাহলেই আমাকে ফাঁকি দিতে পারবেন না, কেননা আমার কাছে এমন কিছু তথ্য আছে যেগুলো সম্বন্ধে উনি নিজেও জানেন না। আপনার কাছে কি তথ্য আছে? আপনি কি মনে মনে কাউকে সন্দেহ করছেন? আমাদের হাত থেকে তো যে পালিয়েছে সে আসল খুনি নয় তো? সন্দেহের ঊর্ধ্বেতে কেউই নেই, সকলকেই আমার সন্দেহ করতে হচ্ছে। দেখি আমি আর একবার ওই বাড়িতে গিয়ে অনুসন্ধান করব, যদি কিছু বের করতে পারি। কোনো কারণ ছাড়া তো বছর 60-এর বৃদ্ধকে কেউ নিশ্চয় খুন করবে না, এর পেছনে থাকতে পারে লোভ। আচ্ছা ওসি সাহেব, মনে করে বলুন না যে ওনার আর্থিক অবস্থাটা কেমন ছিল? বাড়ি দেখে তো মনে হয়েছিল যে ওনার আর্থিক অবস্থা খারাপ কিছু নয়, তাই না? ওসি সাহেবের কথার উত্তর দিতে গিয়ে বাইরে খট করে কার যেন বুটের শব্দ ভেসে এলো আমাদের কানে। ব্যোমকেশ ব্যক্তিটির প্রবেশের আগেই বলে দিল। পেছন থেকে একজন কনস্টেবল এসে ওসি সাহেবের সামনে দাঁড়িয়ে একটি খাম রাখল। সত্যি ব্যোমকেশের কথাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে মিলে গেল। খামের মুখটা ছিঁড়ে আদ্যপ্রান্ত পড়ল ওসি সাহেব। ওনার কপালে ভাঁজ পড়তে দেখলাম। আমি ঠিকই অনুমান করেছিলাম। আমাকে ওনার স্ত্রী জানিয়েছিলেন খুনের সময়টা রাত্রি 10:30টার দিকে। উনি আসতেন অফিস থেকে সন্ধ্যার দিকে, তারপর সন্ধ্যার পর থেকে টানা 2 ঘন্টা নিজের ঘরের মধ্যে কাজের পাহাড় নিয়ে বসতেন প্রায় অনেকটা সময় পর্যন্ত। শুতে শুতে হয়ে যেত ওনার ধরুন ওই 10টাই, কিন্তু ওই দিন উনি শুয়ে পড়েননি। ওনার শুতে শুতে হয়ে গিয়েছিল 10টার ওপরে। আর দেহে স্পষ্ট দেখতে পাচ্ছি লেখা আছে বিষের প্রভাবে মৃত্যু। কে তাকে বিষ দিয়েছিল আর কেনই বা দিয়েছিল, এই দুটো ব্যাপার জানতে পারলেই আমাদের অর্ধেক কাজটা সম্পূর্ণ হবে। থানা থেকে আমরা দুজন বেরিয়ে পড়লাম। পথঘাট বেশ অন্ধকার হয়ে গিয়েছে। একটা সিগারেট ধরালো ব্যোমকেশ, সেই সাথে আমিও একটা ধরালাম। সিগারেটে বেশ কিছুক্ষণ টান দিয়ে ব্যোমকেশ বলল, আমাদের কালকেই যেতে হবে। আর অজিত, তুমি এখন নদীর ধারে যাবে? হ্যাঁ, কেন বলো তো? তুমি কি আমাকে যেতে নিষেধ করছো? না, আমার মনে হয় তোমার আজকে তোমার এই সন্ধেবেলায় না গিয়ে আমার কাছে থাকাটাই উচিত, বুঝলে তো? আমার মনে হচ্ছে আমাদের উপরে কেউ নজর রেখেছে। আমার কাছে প্রমাণ বলতে ওনার হাতের লেখা একটা খাতা আর ওই জাল চিঠিটা আছে। সেটা নেওয়ার জন্যই আমাদের উপরে প্রয়োজনে গুলি চলতে পারে। আমার সাথে হয়তো সে পেরে উঠবে না, কিন্তু তোমার প্রাণের ঝুঁকি হতে পারে। তাই বলছিলাম আজকে রাত্রিটা তুমি আমার কাছেই থাকো। আমার ঘরে আর একটা তক্তপোষ আছে, ওইটাতে মোটের ওপর রাত্রিটা কাটিয়ে নেওয়া যাবে। আমি ব্যোমকেশের কথাতে রাজি হয়ে গিয়ে ওই দিন ওর বাড়িতে থাকবো বলেই মনস্থির করলাম। ঘড়ির কাঁটায় বোধ হয় তখন 9টা। পাড়াগ্রামে এটা নিশুতি রাত। হঠাৎ ঘরের দরজায় বাইরে থেকে কার যেন পদশব্দ, আর সেই সঙ্গে শুনলাম ঘন ঘন টোকা মারার শব্দ। আমি প্রথমেই দরজা না খুলে উঁচু গলায় জিজ্ঞাসা করলাম, কে কে বাইরে দাঁড়িয়ে আছেন? আগে নিজের পরিচয় দিন। ব্যোমকেশ কান খাড়া করে দরজার ওপ্রান্ত থেকে ভেসে আসা কথাগুলো শুনে আমাকে ইশারায় নির্দেশ দিল আমি যেন দরজাটা খুলে দিই। দরজা খুলেই দেখলাম একজন মেয়ে এই জ্যৈষ্ঠ মাসের গরমেও র্যাপার দিয়ে আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার বয়স খুব একটা বেশি নয়, বছর 30-32-এর মতো হবে, তবে দেখে শুনে মনে হলো বেশ রাশভারী মেয়ে। আমার সাথে চোখাচোখি হতেই সে বলল, ব্যোমকেশবাবু আছেন? আমার ওনার সাথে দরকার ছিল একটু। আমি জিজ্ঞাসা করলাম,
হ্যাঁ, সে আছে, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি কে? আপনাকে তো ঠিক কথাটা শেষ করতে দিল নয় মেয়েটি, তার আগেই আমাকে বলে উঠল, আগে আমি ওনাকে চিনি, আর উনি আমার গলার স্বর শুনলেই বুঝতে পারবেন। পথ ছেড়ে দাও হে অজিত, আমি ওনাকে বিলক্ষণ চিনি। উনিই আমাকে সকালে টেলিফোন করেছিলেন। আসুন আসুন, আমি জানি আপনি কি কারণে এই রাত্রে ছুটে এসেছেন। ভদ্রমহিলা আমার পাশ দিয়ে ব্যোমকেশের কাছে গিয়ে বসলো। তারপর অনেক কষ্টে বলল, আপনাকে অনেক কিছুই বলার আছে ব্যোমকেশবাবু, তার আগে এক গ্লাস জল হবে কি? আসলে অনেকটা পথ আমি ছুটে এসেছি। এই সংবাদটা যদি আপনাকে না দিই, তাহলে যে এই খুনের রহস্য সমাধানে আরও অনেক দিন সময় অতিবাহিত হবে। আমি জল এনে দিলাম ওনাকে। উনি বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, আমার মনে হচ্ছে আমাকে কেউ খুন করতে চায়। আপনি আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। আমার মামাবাবুকে তো ওরা মেরে ফেলেছেই, এবার মনে হচ্ছে আমাকে যে কোনো উপায়ে খুন করে দিতে পারলেই ওদের পথের কাঁটা দূর হবে। আপনি কেন ওইভাবে ভয় পাচ্ছেন? আপনি কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি এমন অনেক কিছুই জানি যেগুলো আপনাকে বলতে পারলে আপনি খুব সহজেই মোটিভটা বের করতে পারবেন। আমি থানায় যেতেই পারতাম, কিন্তু যাইনি, কারণ পুলিশ কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। কিন্তু সকালে আপনার সাথে কথা বলেই আমার মনে হয়েছে আপনি সবটুকু শুনে নিজের তদন্ত করবেন। আপনার কাছে প্রমাণের বালাই নেই, ফলেই। কিন্তু আমার একটা কথা বিশ্বাস হচ্ছে না, যে আপনি খামোকা এত রাত্রে এলেন কেন? পারলে দিনের বেলাতেও তো আসতে পারতেন, তাই না? না, সেটা কোনোভাবেই আমার কাছে নিরাপদ ছিল না। যদি ওই বাড়ির লোক একবার জেনে যায় যে আমি খবরটা আপনাকে দিয়েছি, তখন তারা আমাকে মেরে ফেলতো। কিন্তু আমি সন্দেহের ঊর্ধ্বে তো নই। আমাকে আজকেই সমীরণ অনেক কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিল। আমি সব কথার জবাব দিইনি দেখে সে আমাকে অনেকবার জোর পর্যন্ত করলো, কিন্তু বিশ্বাস করুন, আমার অনেক কিছু বলার আছে। এও আপনাকে আমি বলে দিচ্ছি, যদি আমার কথা আমি শেষ করতে না পারি, তাহলে আমার ঘরের নিচের ডায়েরিটা পড়ে নিয়ে আপনি সব কিছু জানতে পারবেন। সেখানে আমি সব লিখে রেখে দিয়েছি, কেউ কিচ্ছু জানে না। আপনি যখন বেরিয়ে এসেছিলেন তখন কি কেউ বুঝতে পেরেছে যে আপনি আসছেন? মনে হয় সমীরণ বাইরে দাঁড়িয়েছিল। আমি খিড়কি দুয়ার দিয়ে অতি সন্তর্পণে বেরিয়ে এসেছি। তবু সে আমার খোঁজ না পেয়ে হয়তো এখান অবধি চলে আসতেই পারে। দয়া করে এখন যদি কেউ আসে তাহলে বলবেন না যে আমি এখানে আছি। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনি যদি বাইরে যান তাহলে আপনার উপরে গুলি চললেও চলতে পারে। খুব ভালো করেছেন যে আমাকে আগে থেকেই সব কিছু জানিয়েছেন। কিন্তু একটা কথা বলুন তো, মৃত্যুর আগে প্রভঞ্জন বাবু আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু, একদম ঠিক ধরেছেন। আসলে সিঁড়ি দিয়ে নামার মুখে উনি আমার ঘরে ঢুকে আমাকে বলেছিলেন যে তার সমস্ত সম্পত্তির মধ্যে অর্ধেক আমি পাব। আসলে আমি অনেক দিন হলো তার আশ্রয়ে এসেছিলাম। কেন, আপনার নিজের বাড়িতে কেউ নেই? না, আমার বাড়ির লোক বলতে ছিলেন ওই মামাবাবুই। আসলে আমার বাড়ির লোক একটা দুর্ঘটনায় মারা গিয়েছেন। তারপর প্রায় 1 বছর হলো ওই মামাবাবুই আমাকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন। আসলে ব্যাপারটা কি জানেন, আমার মা ছিল তার বড় আদরের। তিনি তার বোনকে হারিয়ে আমার প্রতি সহানুভূতিশীলতা দেখিয়ে এখানেই রেখেছিলেন। আর তার এই বিপুল সম্পত্তির কিঞ্চিত ভাগিদার যে আমি হব, সেই সম্বন্ধে তিনি আমাকে বলতেন। আমার খাওয়া পড়ার যাতে কোনো রকম সমস্যাই না হয়, তার জন্য তিনি ব্যবস্থাও করে দিয়েছিলেন। এবার দেখলাম ওই মহিলা নিজের শাড়ির আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছল। তারপর বলল, খুনের সংবাদটা পেয়ে আমি তো আজকে ওই বাড়িতে গিয়েছিলাম। কই, আপনাকে তো সেখানে দেখলাম না। আপনি কোথায় ছিলেন? শুধু তাই নয়, পুলিশ অবধি গিয়ে নাকি আপনাকে দেখতে পাইনি। আমি ইচ্ছে করেই ওখান থেকে সকাল সকাল বেরিয়ে এসেছিলাম। মামিকে কোনো রকমে একটা কিছু বুঝিয়ে আমি 6টার ট্রেনেই সদরে পৌঁছে একটা টেলিফোন বুথ থেকে ফোনটা করি। ওই বাড়িতেও ফোন আছে, তবে সেটা মামাবাবুর পড়ার ঘরেই আছে। কিন্তু সেখান থেকে ফোন করলে যে আমার প্রতি বাড়ির লোকেদের সন্দেহ দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে পারে, তাই সদর অঞ্চলে গিয়েই ফোনটা করলাম। আপনি কি করে জানলেন যে খুনটা কখন হয়েছে?
রাতের দিকে কোনো সারা শব্দ পেয়েছিলেন? না, সারা শব্দ পাইনি, কিন্তু আমার মনে হয় আমি জানি যে কে খুনটা করতে পারে। দেখুন, সবটাই কিন্তু আমার অনুমান। আমি অনেক দিনই ওই বাড়িতে আছি, তাই কে কীরকম চরিত্রের সেই সম্পর্কে আমার ভালোই জানা আছে। যে খুন করেছে সেই যে আরেকটা খুন করার জন্য বদ্ধপরিকর হয়ে আছে, সেইটা আমি কিছু কিছু বুঝতে পারছি। আমার মনে হয় আমাদের খুন করবার পিছনে তাঁরই কূটবুদ্ধি সে কাজে লাগিয়েছে। যে আমাদের খুন করতে চেয়েছিল সে এখন হাজতে বসে আছে। তাকে অনেক উদ্যম মধ্যম দেওয়া হয়েছে, কিন্তু সে কিছুতেই মুখ খুলছে না। বলছেন কি ব্যোমকেশবাবু, আপনাকেও খুন করতে চেয়েছে? এইটা বিশ্বাস হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না। আসল যে খুনি তাকে শুধু আমি ধরবই না, তাকে হাজত অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এইবার তাহলে আপনি বিদায় নিন, বলেন তো পৌঁছে দিতে পারি। আসল বক্তব্য সব শুনে আমার কাজের বেশ সুবিধাই হলো। আর একটা কথা, এই যে আপনার সাহসের প্রশংসা করতেই হচ্ছে। ভদ্রমহিলা এইবার উঠে দাঁড়ালো। তার থমথমে মুখে এখন খেলে গিয়েছে অদ্ভুত একটা আতঙ্কের আভাস। স্পষ্টই উনি বুঝতে পারলেন যে একা এই গ্রাম্য পথের ওপর দিয়ে যাওয়াটা তার পক্ষে মোটেই সুবিধাজনক নয়। তবে এর মধ্যেই একটা কাণ্ড ঘটে গেল। সবেমাত্র মহিলা তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, আর তখনই তার দৃষ্টি জানালার বাইরের দিকে চলে গিয়েছিল। আমিও ওনার দৃষ্টি অনুসরণ করে বাইরের দিকেই তাকিয়েছিলাম, কিন্তু সেই সময় দেখলাম চোপের আড়ালে কে যেন টর্চের একটা হলদেটে আলো জ্বালিয়ে কিছু একটা দেখে নিয়েই নিভিয়ে দিল। ওই মহিলাটি নিজের মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, ব্যোমকেশবাবু, মনে হচ্ছে আমার এইখানে আসার কথাটা জেনে গিয়েছে কেউ। বাড়ি থেকে বেরোবার পথে আমার মনে হচ্ছিল যে কেউ যেন আমায় পিছু নিয়েছে, কিন্তু এখন দেখছি সে আমার পিছু নিতে নিতে এইখান অব্দি চলে এসেছে। কিছু একটা করুন ব্যোমকেশবাবু। ব্যোমকেশ আর এক মুহূর্তও দেরি না করে ওই লুকিয়ে থাকা লোকটার দিকে নিজের বন্দুকটা নিয়ে চলতে শুরু করলো। তার লক্ষ্য স্থির। আমি পেছন থেকেই ওই দৃশ্য দেখছি। এইবার আর সময় নষ্ট না করে ব্যোমকেশ ওই ঝোপের আড়ালে ঝাঁপিয়ে পড়ল। ঝোপ থেকে ভেসে আসছিল ধস্তাধস্তির শব্দ। ব্যোমকেশ প্রথমেই বন্দুকের বাট দিয়ে ওই লোকটির চোয়ালে মেরে তাকে পুরোপুরি ধরাশায়ী করতে চেয়েছিল, কিন্তু ওই লোকটা তা সত্ত্বেও ব্যোমকেশের নাকপাশ থেকে মুক্ত হয়ে দৌড়ে চলে গেল। ব্যোমকেশ এবার অভ্যর্থ লক্ষ্যভেদ করে বন্দুক উঁচিয়ে দুবার গুলি করল। গুলির শব্দে গাছের মধ্যে শুয়ে থাকা পাখিগুলো ডানা ঝটপট শব্দ তুলে উড়ে গেল, আর দূর থেকে কার যেন একটা আর্তনাদের শব্দ ভেসে এলো। ব্যোমকেশ দাঁড়িয়েই রইল ওখানে, আর ধাওয়া করল না। এবার আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, তুমি ছেড়ে দিলে? ওরা যা অবস্থায় ছিল তাতে তো ওই ব্যক্তিকে তুমি চালান করে দিতে পারতে থানায়, তাহলে ছেড়ে দিলে কেন? আরে অজিত, কিছু ভেবো না। পাখি যখন আহত হয়েছে তখন তাকে অনায়াসেই আমি চিনে নেব। এখন তাকে ছেড়ে দিলাম, কিন্তু সময় হলে ঠিকই তাকে আমি পেয়ে যাব। সে বিষয়ে নির্ভয় থাকো। ব্যোমকেশ আবার নিজের ঘরে ফিরে এলো। দেখলাম ওই মহিলাটি তখন জুবুতুবু হয়ে বসে ঠকঠক করে কাঁপছে। ব্যোমকেশ তাকে আশ্বাস দিয়ে বলল, ভয় নেই আপনার, আপনি এইবার বাড়ি ফিরে যেতেই পারেন। আমার বন্ধু অজিত আপনাকে বাড়ি অবধি দিয়ে আসবে। আসলে যে আপনাকে খুন করতে চেয়েছিল সে এখন সপ্তাহখানেক উঠতে পারবে না। আমি তার পায়ে গুলি করেছি। আপনি একটু লক্ষ্য রাখবেন সব দিক, আর যদি কোনো খবর থাকে সেইগুলো আমাকে বলে দেবেন। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই আমি ব্যোমকেশবাবু। মামাবাবুকে যেইভাবে খুন করেছে তার কঠোর শাস্তি হোক, এমনটাই আমি চাই। শাস্তি সে পাবেই, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। খুনের শাস্তি হয় কারাগারে লম্বা মেয়াদ, নইলে ফাঁসি। এইবার আদালতে যে রায় বেরোবে তার জন্য অপেক্ষা করতে হবে। আমার আর কিছু তথ্য প্রমাণ দরকার। হাতে নাতে আমি খুনিকে ধরে পুলিশের কাছে দিতে চাই। তবে আমার মনে হয় এই উইলটা একবার দেখতে পারলে ভালো হতো। সেটা কি জানেন কোথায় আছে? দেখুন ব্যোমকেশবাবু, মামাবাবু আমাকে শুধু উইলের কথাই বলেছিলেন, কিন্তু ওটা উনি কোথায় রেখেছিলেন সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই। কেন বলুন তো, ওইটা কি খুব দরকার?
অবশ্য ওই উইলটা উনি তৈরি করে রেখেছেন ঠিকই, কিন্তু এখন ওইটা উকিলের কাছে না গেলে, সেইটা রেজিস্ট্রি না হলে ওই উইলের লিখিত কোনো কিছুই আইনের চোখে বৈধ হবে না। আমাকে একবার তাহলে নিজে গিয়েই বাড়িটা খানা তল্লাশ করতে হবে। ওই উইলটা বাড়ির মধ্যেই কোথাও রাখা আছে। আমার মনে হয় যে উইলটা মামাবাবু নিজের কাছেই রেখেছিলেন। ওনার খুন হওয়ার সময় ওইটা উনি নিজের কাছেই যদি রেখে থাকেন, তাহলে তো খুনি মামাবাবুকে খুন করে ওটা এমন কোনো জায়গায় লুকিয়ে রাখবে যেখানে কারোর চোখ পড়বে না। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, তবু আমি জানি প্রভঞ্জন বাবু এতটা কাঁচা কাজ করবেন না। তিনি নিশ্চয়ই টের পেয়েছিলেন তার মৃত্যু আসন্ন, তাই তিনি তড়িঘড়ি ওই কাজটা করে দিতে চেয়েছিলেন। আর ওই দিনই কেন তাহলে আপনাকে বলতে যাবেন যে উইলের কথা? আমি কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। আপনি পারলে ওই বাড়িতে যেতে পারেন, কিন্তু দয়া করে আমার নামটা বলবেন না। আমি এর মধ্যে নেই। ঠিক আছে, অনেক রাত হয়ে এলো, এইবার আমাকে বিদায় দিন। অতঃপর আমি এবং ওই মহিলা একসাথে বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ আমাকে নির্দেশ দিয়েছিল, আর ওই নির্দেশ অনুসারেই আমি তাকে বাড়ি অবধি পৌঁছে দিলাম। ফিরে দেখি ব্যোমকেশ খোলা জানালার সামনে যে টেবিলটায় বসে আছে, ওখানে বসে পড়ে কাগজ কলম নিয়ে কী সব আঁকিবুকি কাটছে। আমি এইবার না হেসে পারলাম না, সোজাসুজি বলেই দিলাম, ভায়া তুমি কি এইবার লেখক হলে নাকি? আমি যতটা অপরাধ বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করেছি, সেই অবধি ভাবলে এতটাই দাঁড়ায় যে আমি খুনির জায়গায় থাকলে কি করতাম। আর দেখো অজিত, প্রভঞ্জন বাবু যে উইলটা বানাচ্ছে সেই কথা বাইরের কারোর পক্ষেই জানা সম্ভব নয়। আমি লোকটাকে যতটা বুঝতে পেরেছি, তাতে এটাই বুঝতে পেরেছি যে ওই লোকটা অত্যাধিক চাপা স্বভাবের ছিলেন। কাউকে কোনো কাজ জানিয়ে করতে তিনি একেবারেই পছন্দ করতেন না। আর খুনির সাথে ওই উইলটাকে খুঁজে বার করতে পারলেই আমার কাজ সম্পূর্ণ শেষ। আমি একটা হাত পাকা নাড়তে নাড়তে শুনছিলাম ব্যোমকেশের যুক্তিযুক্ত কথাগুলো। কথা বলা শেষ করে ফের ব্যোমকেশ নিজের কাজে বুঁদ হয়ে রইল। পরদিন সকালে আমাকে নিয়ে চলল গ্রামের থানার দিকে। ব্যোমকেশের জন্যই যে থানার ওসি অপেক্ষা করছেন নিজেই জানিয়ে আমাদের নিয়ে গেল থানার ওসির কাছে। আর ওই সময় জেলের ভেতর থেকে একটি তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। আমি আর ব্যোমকেশ অনেকক্ষণ ধরেই ওই একই কথা শুনছিলাম। ব্যোমকেশের দেখলাম ভুরু যুগল কেমন কুঁচকে গেল। সে থানার ওসি সাহেবকে জিজ্ঞাসা করল, এই ব্যক্তির সম্বন্ধে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, জানতে পেরেছি। বেটা নাকি যাত্রা কীর্তন ইত্যাদি করে বেড়ায়। গরিবের সংসারে ওই টাকায় কিছুই হয় না। প্রথম দিকে অবশ্য কিছুতেই মুখ খুলছিল না, কিন্তু উত্তম মধ্যম দেওয়ার পর একেবারে পাহা চড়িয়ে ধরল। সে বলল, কথা যদি সে আমাদের কাছে ফাঁস করে দেয়, তাহলে নাকি ছাড়া পাওয়ার পর ওই খুনি তাকেই খুন করে দেবে। আর এও বলেছে তার ঘরে নাকি রাতের বেলায় আগুন ধরিয়ে দেবে। ওসি সাহেব, আমি এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। যে খুনি সে নিশ্চয়ই আমাদের দিকে নজর দিচ্ছে। এইবার আমাদের একটা কাজ করতে হবে, মানে অভিনয় করতে হবে। তার আগে আমাকে একবার ওই কয়েদির কাছে নিয়ে চলুন। আমি তার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আজকেই আপনার খুনিকে ধরিয়ে দেব। আমি তাকে ধরিয়ে দিলে তারপর বাকি কাজটা আপনার। তাই নাকি? কি আশ্চর্য! যদি ওই খুনি ধরা পড়ে, তাহলে আমি আপনাকে এই কাজের জন্য বিশেষভাবে পুরস্কৃত করার ব্যবস্থা করে দেব। আমার কথা মতো ঠিক রাত্রির 8টার দিকে ওই বাড়ির আশেপাশে নিজের লোকজন নিয়ে লুকিয়ে থাকবেন। আমি সংকেত দিলেই সঙ্গে সঙ্গে চলে আসবেন, কেমন? আর কোনো কথা না বলে আমাকে বসিয়ে ব্যোমকেশ চলে গেল ওই কয়েদির কাছে। প্রায় 1 ঘন্টা অতিক্রম করে সে যখন ফিরে এলো, তখন তার মুখটা এতই প্রসন্ন দেখাচ্ছিল যে সে কোনো কথা না বলে থানা থেকে বাইরে বেরিয়ে এলো। আমি আবার জিজ্ঞাসা না করে পারলাম না যে আসল ব্যাপারটা কি, কিন্তু একটি কথা জবাবও দিল না ব্যোমকেশ। গুনগুন করে গান গাইতে গাইতে সে চলতে শুরু করলো বাড়ির পথ ধরে। সন্ধ্যা তখন 7টা বাজে। তখন দেখলাম সে তৈরি হচ্ছে জামা পরার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? অন্তত সেইটুকু বলতেও কি সমস্যা? সবুর করো আর আমার গতিবিধির ওপর লক্ষ্য রাখবে, তাহলেই সব বুঝতে পারবে। এইটুকু বলতে পারি যে আজকেই আবার একটা হত্যা হতে চলেছে, আর সেইটা আমি দেখতে চলেছি। কোনো বিভৎস দৃশ্য দেখেও কোনো টু শব্দ করবে না।
নইলে কিন্তু সব কিছুই পণ্ডশ্রমে রূপান্তরিত হবে। আর কোনো কথা বললাম না, শুধু আমি আর ব্যোমকেশ কাটায় কাটায় 7:15 নাগাদ বাইরে বেরিয়ে 40 মিনিট পর পৌঁছলাম প্রভুরঞ্জন বাবুর বাড়ির অদূরে একটি ঝোপের কাছে। কিন্তু সামনের দিকে তাকাতেই দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা ওই বাড়িটার সামনে একটা লণ্ঠন হাতে কে যেন দাঁড়িয়ে রয়েছে। আর ওই লণ্ঠনের আলো দেখেই ব্যোমকেশ আমার কানে কানে বলল, ওই দেখো অজিত, ওই সেই মহিলা যে কাল রাত্রে আমাদের বাড়িতে এসেছিল। সে আমাদের সংকেত দিল যে ওই খুনি বেরিয়ে পড়েছে। এইবার সে নিশ্চয়ই তার ওই সহচরকে খুঁজছে, আর তার নিজের হাতেই তাকে খুন করবে। তার মানে তুমি জানো যে আসল খুনি কে? কথাটার উত্তর দিল না ব্যোমকেশ আমাকে। আর তারপরে শুনলাম পথের ওপারে কার যেন জুতোর শব্দ। ওই শব্দটা শুনেই আমি অন্ধকার অভ্যস্ত চোখে চাইলাম, আর দেখলাম ডান দিকে মেঠো পথের ওপর দিয়ে হেঁটে আসছে একজন। তার অবয়বটা দেখে মনে হলো এটা সেই কয়েদি যে কিনা আমাদের উপর হামলা চালিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন চলাকালীন। সে বাড়ির কাছে এসে দাঁড়ালো। ব্যোমকেশ এবার নিজের বন্দুকটা বের করে তাক করে রইল, কেননা যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। ওই ছায়ামূর্তি একবার আমাদের দিকে চাইল, কিন্তু আমি তাকে দেখতে পেলাম না। মনে হচ্ছিল যদি ওই কয়েদি বিশ্বাসঘাতকতা করে, যদি সে পুলিশের কথা না শুনে পালিয়ে যায়। কিন্তু ব্যোমকেশ আবার আমার কানে আমার মনের কথাই আন্দাজ করে বলল, ওই যে কয়েদি ওখানে দাঁড়িয়ে আছে, সে যদি বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাহলে তাকে গুলি করে মৃত্যুর মুখে পৌঁছে যেতে হবে। আধ ঘন্টা পরে দেখলাম যে ঠিক তার পেছনে আরও একজন এসে দাঁড়িয়েছে। সে ল্যাংচাতে ল্যাংচাতে চলছে, ঠিক গতকালের ওই লোকটা যার পায়ে ব্যোমকেশ গুলি করেছিল। এবার সে আর দেরি না করে সে কয়েদিকে পেছন থেকে ছোড়া মারতে যাবে, ঠিক সেই সময় ব্যোমকেশ গাছটা নিচে শক্তিগুণে প্রবল বেগে নাড়ালো, আর ওই ঝাঁকুনির চোটে এক প্রান্ত থেকে আর এক মেয়ে প্রাণপণে চিৎকার করে উঠল। আর ওই চিৎকার শুনেই এইবার জায়গাটা পুলিশে ছয়লাপ হয়ে পড়ল। পেছন থেকে আসা ওই ছোড়াধারী ব্যক্তিটা হকচকিয়ে গেল। ব্যোমকেশ উজ্জ্বল টর্চের আলো তার মুখের উপর ফেলে হো হো করে হেসে উঠল, বলল, এই যে সমীরণ বাবু, তোমার এইবার খেলা শেষ। মামাবাবুকে খুন করে তার তৈরি উইলটা লুকিয়ে রেখে কি ভেবেছিলে যে পার পেয়ে যাবে? তোমার পাঠানাও ওই সাকরেদ সব কিছু আমায় বলে দিয়েছে। আমি জানতাম তোমার কুকীর্তিগুলো, কিন্তু সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে আমি ধরতে পারিনি। এইবার মানে মানে বলে দাও তো যে কোথায় রেখেছ সেই মহামূল্যবান উইলটা। সমীরণকে দেখলাম সে নির্বিকার। সে এইবার নিজের হাতের ধারালো ছোড়াটা নিজের বুকে বিঁধাতে গিয়েই ব্যোমকেশ একটা রদ্দা মারল, আর তার হাত থেকে ছুরিটা ছিটকে পড়ল। সে অব্যক্ত আর্তনাদ করে মাটিতে শুয়ে পড়ল। পুলিশ দুই অপরাধীকেই ধরে নিয়ে গেল। আমি আর ব্যোমকেশ এবার থানার ওসির সাথে ওই রাতের যেই ঘরে ছেলেটা থাকতো ওই ঘরেই অনেক খোঁজাখুঁজি করে প্রভুরঞ্জন বাবুর হাতের লেখা আসল উইলটা বের করলাম। ইতিমধ্যেই চলে এসেছিলেন প্রভুরঞ্জন বাবুর স্ত্রী। তিনি রীতিমতো স্তম্ভিত সব কিছু দেখে। ব্যোমকেশ এবার বলল, আপনার বাড়ির ওই বিশ্বস্ত ছেলে সমীরণই আপনার স্বামীকে খুন করেছিল। যদি ধরা না পড়তো তাহলে আপনাকেও আপনার স্বামীর কাছেই এতদিনে পৌঁছে দিত। ওখান থেকে ফিরে এলাম, কিন্তু পরের দিন সকালেই আবার দরজায় খটখট শব্দ। দেখলাম একটা শাড়ি পরে ওই মেয়েটি আমাদের বাড়ির দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছে। ব্যোমকেশ দরজাটা খুলে দিল, তারপর তাকে চা দিয়ে বলল, ব্যাপার কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে আমার যে কি হতো। মামাবাবু আমাকে বড্ড ভালোবাসতেন, তাই উনি ওইভাবে খুন হওয়ার পর আমি মেনে নিতে পারিনি। এবার আমি এই গ্রাম থেকে চলে যাব। কেন? আপনি জানেন ওই উইলে আপনার নামে উনি অর্ধেকের বেশি সম্পত্তি লিখে দিয়েছেন। ওই অর্ধেক সম্পত্তি নিয়ে আপনি তো থাকবেনই, শুধু তাই নয়, তারপর তার স্ত্রী মারা যাওয়ার পর বাকিটা আপনিই পাবেন। তারপর ব্যোমকেশ উইলটা পড়ে শোনালো। শুনে ওই মহিলার চোখে অশ্রুবন্যা বয়ে যেতে শুরু করলো। আমি কিন্তু সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি ওই কয়েদিকে ওদিন কি বলেছিলে? সিগারেট ধরিয়ে এইবার মৃদু হেসে ব্যোমকেশ বলল, বেশি কিছু না। জেলে বন্দি থাকা ওই কয়েদিকে বলেছিলাম সে যদি আমাদের ওই খুনি সমীরণের সমস্ত কথা বলে আর আমার পরিকল্পনা মতো কাজ করে তাহলে তার সাজা কিছুদিনের জন্য কম হবে। আসলে ওই ছেলে আমাকে খুনি সম্বন্ধে সব কিছুই খুলে বলে, আর আমি এও আন্দাজ করেছিলাম যদি একবার সে ছাড়া পায়
তাহলে তাকে সে যে কোনো দিনই খুন করবে ওই খুনি, কেননা খুনির সমস্ত পরিকল্পনা সম্বন্ধেই সে জানে। ওইটাই আমি কাজে লাগালাম। তাকে আমার পরিকল্পনাটা জানিয়ে ওই দিন রাত্রে ওই বাড়ির সামনে হাজির থাকতে বললাম। অবশ্য এও ভয় দেখালাম যে কোনো প্রকার যদি বেইমানি সে করে তাহলে প্রথম দিকে তার প্রাণ যাবে, আর বেঁচে থাকলে খুনের দায়ে আইনের কয়েক ধারা মিলিয়ে 14 বছর জেল অবধি হতে পারে। আমার এই বুদ্ধি সে কাজে লাগালো, আর শেষমেশ আসল খুনি ধরা পড়ল। ব্যোমকেশের ওই বুদ্ধিমত্তা দেখে সত্যি আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যাতে নোটিফিকেশান মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।